আমি অভিক চলে এসেছি আন্দামানের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নেব বারাটাং থেকে ডিগলিপুরের একটা দুর্দান্ত রোড ট্রিপের অভিজ্ঞতা। সঙ্গে দেব মিডল আন্দামানের 3টে বিখ্যাত সি বিচের খোঁজ, যা দেখে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। বারাটাংয়ের মাড ভলকানো আর লাইমস্টোন কেভ দেখে নেওয়ার পর আমরা এগোলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। ডিগলিপুর নর্থ আন্দামানের সব থেকে বড় শহর। আমরা পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর রঙ্গত ট্যুর প্ল্যানে 3 রাত 4 দিনের জন্য গাড়ি বুক করেছিলাম। এক্ষেত্রে আমাদের জাইলো গাড়ির ভাড়া পড়েছিল 20,000 টাকা। ঘড়িতে এখন দুপুর 12টা, মানে বেলা 12টা। আমরা আছি হচ্ছে হামফ্রি স্ট্রেট ক্রিকের উপরে যে ব্রিজ আছে তার উপরে। এর আরেক নাম হচ্ছে আজাদ হিন্দ সেতু। আর এখান থেকে রঙ্গত হচ্ছে 49 কিলোমিটার। ব্রিজটা কিন্তু খুব সুন্দর। আগে যখন এখানে ব্রিজ তৈরি হয়নি তখন কিন্তু যেরকমভাবে আমরা মিডল স্ট্রেট পেরিয়েছিলাম ঠিক সেরকম একই প্যাটার্নে পেরোতে হতো, কিন্তু এখন বর্তমানে এখানে ব্রিজ তৈরি হয়ে গেছে। দেখুন কীরকম লাগে। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর 3টে রুটে যাওয়া যায়। প্রথম, পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর জাহাজে করে ভায়া মায়াবন্দর। এক্ষেত্রে আপনাকে ডিএসএস এর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে জাহাজে টিকিট কাটতে হবে, কিন্তু এই রুটটা 4 জনের জন্য খরচা সাপেক্ষ। ডিগলিপুর অবধি 4 জনের আপ ডাউন ফেয়ার পড়বে মোটামুটিভাবে লাক্সারি ক্লাসে 3500 × 4 × 2 মানে 28,000 টাকা। তবে এটা ক্লাস ওয়াইজ একটু কম বেশি হতে পারে। ডিগলিপুর পৌঁছে বাকি স্পট ঘুরতে আপনার গাড়ি ভাড়া অনেক বেশি পড়বে। 2 নম্বর রুট, হ্যাভলক থেকে সরাসরি পৌঁছান রঙ্গতে। এক্ষেত্রে আপনার একদিন বাঁচবে। সঙ্গে অবশ্যই বাঁচবে হ্যাভলক বা নীল থেকে পোর্ট ব্লেয়ার ফেরার জাহাজের ভাড়া। তবে পোর্ট ব্লেয়ার থেকে গাড়ির ব্যবস্থা আগে থেকে করে রাখবেন, যে আপনাকে রঙ্গত থেকে পিক আপ করে নিয়ে যাবে ডিগলিপুর। 3 নম্বর রুট হচ্ছে যেটা আমরা গেছিলাম, পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর ভায়া রঙ্গত অন রোড। এক্ষেত্রে আমাদের 3 রাত 4 দিনের জন্য গাড়ি ভাড়া পড়েছিল 20,000 টাকা। আমরা এই মুহূর্তে যে জায়গাটা পাস করছি সেই জায়গাটার নাম হচ্ছে উত্তরা। এই আগে ছিল উত্তরা জেটি, ওটা আগে একটু আগেই বললাম আপনাদেরকে যে এই জায়গাটা আগে পেরোতে হতো যেরকমভাবে, ঠিক যেভাবে মিডল স্ট্রেট পেরোতে হয় ঠিক একই রকমভাবে। যাই হোক, 2 বছর হলো এই ব্রিজটা চালু হয়েছে, তো এটা হওয়াতে ট্রান্সপোর্টেশনে ডেফিনেটলি সুবিধা, অনেক সুবিধা হয়ে গেছে। ঘড়িতে এখন বেলা 12টা 20। আমরা পৌঁছালাম আমাদের এই রুটের পরবর্তী জনপদ কদমতলায়। কদমতলায় কিন্তু পোস্ট অফিস আছে, হাসপাতাল আছে, আর তার সঙ্গে এসবিআই এর এটিএম আছে, মানে এসবিআই ব্যাঙ্কও আছে প্লাস এটিএমও আছে, সবটাই আছে। জায়গাটা খুব সুন্দর, ছোট্ট জনপদ। সকাল থেকে শশা ছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি, যে কারণে আমাদের ড্রাইভার ভাইকে বললাম যে ভাই খুব খিদে পাচ্ছে, তো ও বললো স্যার একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, চলুন ওখানে গিয়ে খাই। তো বেঙ্গলি রেস্টুরেন্ট কদমতলায় বাঙালি রেস্টুরেন্টে আমরা খাবো, দেখি কি পাওয়া যায়। ও তো বলেছে ভালো খেতে, এবার আমাদের খাওয়ার পর আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। দুপুরে 100 টাকার বিনিময়ে গরম ভাত, ডাল, কলমি শাক, এঁচোড়ের তরকারি আর কাঁচকলার তরকারি দিয়ে বেশ ভালোই লাঞ্চ হলো। আমি সঙ্গে নিয়েছিলাম 30 টাকার বিনিময়ে একটা ডিম ভাজা। আর অর্পিতা ওই দিন পুরো নিরামিষভোজী। দুপুরে কিন্তু একদম ঠিকঠাক লাঞ্চ হলো, একদম সঠিক টাইম 12:55 বাজে লাঞ্চ করে আমরা কদমতলা থেকে বেরোচ্ছি। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে দিদিকে বললাম, আমি দিদির একজন ভদ্রমহিলা হোটেল চালাচ্ছেন, যে দিদি একটু চাটনি হলে ব্যাপারটা না পুরো জমে ক্ষীর হয়ে যেত। তো দিদি বললেন যে চাটনি এখানে স্যার সেরকমভাবে কেউ খায় না, যে কারণে চাটনি করিনি। তো ঠিক আছে, এমনি বাকি খুবই ভালো খেলাম। দারুণ খেয়েছি দুপুরের খাবারটা, দুর্দান্ত। অনেকদিন বা শাক তরকারি মন ভরে খাওয়া হয়েছে। ভাতের পরিমাণ কম আর কি বেশি, সবজি বেশি। দুপুরে পেট ভরে ভাত খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম যে একই টানা রঙ্গতে গিয়ে দাঁড়াবো, কিন্তু রাস্তায় আবার একবার হল্ট নিতে হলো। কদমতলা পেরোনোর পর মিডল আন্দামানের
আবার একটা জারোয়া প্রোটেক্টেড এরিয়া আছে। তো সেই জারোয়া প্রোটেক্টেড এরিয়ার মধ্যে দিয়ে আমরা অলরেডি পাস করে গেছি। এই মুহূর্তে বাজে হচ্ছে দুপুর 1:35, আর এখান থেকে রঙ্গত মোটামুটি 35 কিলোমিটার মতো রাস্তা। সাধারণত 45 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে 1 ঘন্টা, আর রাস্তা খারাপের জন্য সময়টা বেড়ে লাগে প্রায় 2 ঘন্টা। কিন্তু আমরা ওই রাস্তাটাই 35 মিনিটে পৌঁছেছিলাম আর ঢুকে পড়লাম আমাদের প্রথম বিচ রামান বাগিচা বিচে। রমেন বাগিচা, রবিন রমেন। রবিন আজকে একটা রাস্তায় ঘটনা হয়েছে, মানে রঙ্গতের 20 কিলোমিটার মতো আগে হঠাৎ করে দেখি রাস্তায় এরকম করে হাত দেখাচ্ছে গাড়ি দাঁড় করানোর জন্য। তো ন্যাচারালি আমাদের ড্রাইভার ভাই গাড়িটা দাঁড় করালো। তো দেখলাম যে, জিজ্ঞাসা করলাম কী সমস্যা। তো বললো যে এরকম একজন ভদ্রলোক আনকনশাস হয়ে গেছে, মানে ওদের সাধারণ মানুষের ভাষায় অজ্ঞান হয়ে গেছে এরকম বললো যে এরকম হাসপাতালে নিয়ে যাবো। একদম ঠিক আছে চলুন। দিয়ে অর্পিতা পেছনের সিটে চলে গেল। তো ওনাকে নিয়ে এলো হাসপাতালে। তো আস্তে আস্তে ভদ্রলোকের কনসাসনেসও ফিরেছে এবং ভদ্রলোক কথাও বলছেন, মানে হয়তো একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য কিছু একটা হয়েছিল। ভদ্রলোক অ্যালকোহলিক, 5-7 দিন ধরে লাস্ট অ্যালকোহল খাননি, এটা একটা শুনে ভালো লাগলো। আগেও এরকম একটা ঘটনা হয়েছে। তো যারা অ্যালকোহলিক তাদের উদ্দেশ্যে বলছি যে অ্যালকোহল যত কম খাবেন তত কিন্তু ভালো থাকবেন। আর সত্যি মনটা খুব শান্তি লাগছে যে আমরা যে ওনাকে হেল্প করার প্রচেষ্টা করলাম সেই প্রচেষ্টার ফলটা ফলপ্রসূ হয়েছে। যাই হোক, ভদ্রলোক এখন রঙ্গত হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা ওনার চলছে। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যাই হোক, রঙ্গত হাসপাতাল থেকে এসে 5 কিলোমিটার মতো রাস্তা আমরা এই মুহূর্তে পৌঁছেছি রামান বাগিচা বিচে। তো বিচটা কেমন সেটা একবার ঘুরে দেখে নিই। রামান বাগিচা বিচের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা বেরোলাম আরেকটা ফাটাফাটি বিচ দেখার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য মরিলটেরা বিচ। দেখি বিচটা কেমন লাগে। আন্দামানের বিচের সৌন্দর্যে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আজকে আমরা আন্দামান এবং নিকোবরের ম্যাপযুক্ত ডিজাইন টি শার্ট পরেছি। এটা শুধুমাত্র আপনাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য যে আপনারা নর্থ আর মিডল আন্দামানে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করুন। তবে একটা কথা বলি, এটা কিন্তু আমাদের সেলফ স্পন্সর ট্রিপ, কোনো রকমভাবে কোনো স্পন্সরশিপ এই ট্রিপের জন্য কিন্তু আমাদের ছিল না। আশা করি এবারে আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা রোড ট্রিপের অপশানটা চুজ করেছি। আর এবারে আমরা যাই আমাদের রোড ট্রিপের তৃতীয় সি বিচে, মানে পঞ্চবটি সি বিচে।
যদিও 3 নাইট 4 ডেজের প্যাকেজ নিয়েছিলাম, কিন্তু আপনারা চাইলে 2 নাইট 3 ডেজেরও প্যাকেজ নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচা পড়বে 17,000 টাকা। তবে এতে কিন্তু কারমাটাং বিচ আর রামনবাগিচা বিচ কিন্তু থাকবে না। এই বিচে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, এখানে কিন্তু ওপেন লাইব্রেরি আছে। আপনারা চাইলে এখানে নিজেদের যদি কোনো বই থাকে ডোনেট করবেন, সেটা এখানে ডোনেট করতে পারেন। এবং সমুদ্রের পাড়ে বসে এই শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনারা চাইলে এখানে নিজের আধার কার্ড কপি জমা দিয়ে আপনি এখানে বই পড়তেই পারেন। এটা কিন্তু আমি এত জায়গায় ঘুরেছি, এত বিচে ঘুরেছি, এত জায়গায় না, এত বিচে ঘুরেছি বা এত পাহাড়েও ঘুরেছি, কোথাও কিন্তু এরকম জিনিস দেখিনি। এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুনত্বে করা জিনিস। আমার নিজের কিন্তু খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। 3টে দুর্ধর্ষ বিচ দেখে নিয়ে আমরা এগোলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। এছাড়াও এই রাস্তায় আরও বেশ কটা বিখ্যাত বিচ আছে, যেগুলো আমরা ফেরার পথে দেখব। ভোর 3টে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 6:30 সন্ধে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি মোহনপুর বলে একটা জায়গায়। এখানে একটু চায়ের বিরতি নেব, তারপর আবার রিসর্টের দিকে এগোবো। চা খেয়ে এগোই, রিসর্টে পৌঁছে একবারে কথা হবে। ডিগলিপুর বাজারে যখন পৌঁছাই তখন ঘড়িতে রাত 8টা। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই ডিগলিপুর বাজারের বিখ্যাত হীরা হোটেলে ডিনার করে এগোলাম আমাদের রিসর্ট আন্দামান ট্যুরিজমের টার্টেল রিসর্টের উদ্দেশ্যে। ডিগলিপুর বাজার থেকে খেয়ে আমরা আন্দামান ট্যুরিজমের গেস্ট হাউস টার্টেল রিসর্টে ঢুকলাম। তখন বাজে হচ্ছে 9:10। এখন রুম অ্যালোকেশন হয়েছে, এখন বাজে 9:20। সেই ভোর 3টে থেকে যাত্রা শুরু করেছি। সারাদিন কন্টিনিউয়াস জার্নি হয়েছে। বুঝতেই পারছেন মুখ চোখ দেখে যে শরীর প্রচণ্ড টায়ার্ড, এক্সস্টেড, শরীর আর দিচ্ছে না। তো আমাদের রুমটা জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি। তবে রিসর্টটা কিন্তু খুব সুন্দর, মানে মারাত্মক রিসর্ট। একদিকে এরিয়াল বের ভিউ প্লাস পাহাড়ের ওপরে রিসর্টটা, মানে খুব ভালো লাগবে। যাই বাকি রিসর্টটা তো কালকে সকালে দেখাবো, আজকে শুধু যেহেতু অন্ধকার হয়ে গেছে কিছু দেখতে পাবেন না, শুধুমাত্র রুমটুকু দেখাচ্ছি, সেটা দেখে নিন। আর তার সঙ্গে শুভরাত্রি।